সেটা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা বা আপনার বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি বাংলাদেশে ফিরে আসার চান্স কতটুকু? দেখুন, আমি এটা বলবো যে যদি আমি চান্সের আমি পার্সেন্টেজ দিয়ে বলবো না এখানে, কিন্তু এইটুকু বলতে পারি যে উনি কিন্তু বাংলাদেশ ফিরবেন, এর মধ্যে কোনো সংশয় নেই। এটা আমি পুরো দৃঢ়তার সাথে, পুরো রেসপন্সিবিলিটির সাথে বলতে পারি। কবে কিভাবে সেটা বলতে পারবো না, তবে উনি ফিরবেন এর মধ্যে কোনো সংশয় নেই। এবং এইটুকু বলতে পারি যে যতদূর একটা, আমার মনে হয় একটা লাইন বললে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে, হাসি মুখে ফিরবেন। আশা করি সেটাতেই উত্তরটা পেয়ে গেছে। দাদা, কবে কখন ফিরবেন সেটা আপনি বলছেন যে বলতে পারবেন না, আসলে কি বলতে পারবেন না নাকি আপনি টেকনিক্যালি এড়িয়ে যাচ্ছেন ব্যাপারটা? এটা একদম আমি আমি বলবো না, আমি এটা 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 আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি যে উনি ডেফিনেটলি দেশে তো ফিরবেন, এবং যেটা আমি বললাম হাসি মুখে ফিরবেন, এর মধ্যেও কোনো সংশয় নেই। কিন্তু কবে কিভাবে এগুলো আমি বলতে পারবো না, এগুলো আমার এগুলো বলা যাবে না আমার, তো সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার মনে হয় মানে এটা হবে সেটা নিশ্চিত, কোনো বিষয় নেই। একটু সময়ের অপেক্ষা, এইটুকু বলবো, সময়টা অপেক্ষা করতে হবে, কবে বলতে পারবো না। হ্যাঁ, ধন্যবাদ দাদা। দাদা, ভারতে শুরু হচ্ছে বিভিন্ন দেশের নিরাপত্তা বিশ্লেষকদের বৈঠক, আবার বাংলাদেশে ইসলামী জঙ্গিরাই শেখ হাসিনাকে দেশে ফেরার আন্তর্জাতিক পথ তৈরি করছে। এই বিষয়টা নিয়ে আসলে আপনার মতামত কি, বা পারবে কিনা? দেখেন, এক নম্বর কথা হচ্ছে যে আন্তর্জাতিক যে ল গুলো আছে সেই ল এর হিসাবে বাংলাদেশের ইন্টারিম সরকারের তরফ থেকে এরা যতই যা চেষ্টা করুক সেটা তারা করতে পারবে না, এক নম্বর। দু নম্বর, জঙ্গিবাদ, আমি যেটা বলবো যে এই মুহূর্তে বাংলাদেশ একটি জঙ্গিবাদের মানে হটবেড হয়ে আছে এই মুহূর্তে। সুতরাং সেই অবস্থাতে মানে বেশ কিছু জঙ্গি সংগঠন, শুধু বাংলাদেশের ভেতরের নয়, ভেতরের তো প্রচুর জঙ্গি সংগঠন আছেই, এটা ছাড়াও পাকিস্তানের থেকে যে দুটি জঙ্গি সংগঠন এই মুহূর্তে বাংলাদেশে মানে খেলে বেড়াচ্ছে, যাকে আমি বলবো, তারা এইভাবেই বলবো, তারা অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম, অনেক কিছু তাদের তারা চেষ্টা করছে করার, সফল একটাও হবে না, এর মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই জঙ্গি সংগঠনেরই দিক দিয়ে যদি আমি কথাটা দেখি জিনিসটা, তাহলে এদেরই বড় বড় নেতাগণেরা বলছেন যে এই সিকিউরিটির কনফারেন্সে, যেখানে সিকিউরিটির কনফারেন্সের কথা হচ্ছে, সেখানে এমন লোকেরা কথা বলছে যারা নাকি সিকিউরিটির জন্য সবচেয়ে বড় থ্রেট। সুতরাং আমি মনে করি যে বেশি কথা বলার আগে তারা যেন নিজেদের দিকটায় আগে দেখে, চেনে, তারপরে যেন কথাটা অন্য কোনো দেশকে বলে, বিশেষ করে ভারতকে। ধন্যবাদ দাদা। দাদা, আমি একটা জাস্ট কমেন্টস এর একটা জবাব দিয়ে দিই, সরি আপনাকে। আমাদের এক ভাই লিখেছেন, ভাই আপনার সব পোস্ট দুবার করে আসছে। জি ভাই, আমাদের সব পোস্ট দুবার করে আসছে, কারণ আমরা দুটা ভার্সনে চালু করেছি, একটা হচ্ছে টিভি, ল্যাপটপ, কম্পিউটার থেকে, আর একটা হচ্ছে মোবাইল থেকে। যে যেখান থেকে দেখবে সেখান থেকে দেখতে পারবে, এই জন্য দুবার করে আসছে ভার্সনটা। ধন্যবাদ ভাই আপনাকে। দাদা, আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, এবং এই জন্য কিছু করারও নেই। কিছুদিন আগে আবার আমাদের আপনার প্রেস সচিব বলেছিলেন যে সকলকে ফেরত নিয়ে আসা হবে এবং আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ফেরানোর পথ তৈরি হবে। এবং ভারতের সম্ভবত জয়শঙ্কর স্যার মনে বলেছিলেন যে শেখ হাসিনা যতদিন প্রয়োজন ততদিনই এই দেশে থাকবেন। আপনি বিষয়টাকে একটু খোলাসা করতে পারবেন, আসলে কোন দিকে কি বল খেলা হচ্ছে?
দেখুন, এটা ফুটবল মাঠের মতো, যেখানে দুটি গোলপোস্ট আছে, দুটি টিম থাকার কথা, কিন্তু এখানে 4-5টা টিম আছে এবং গোলপোস্ট সেই দুটোই আছে। যাই হোক, আশা করি যেটা বলার আমার প্রচেষ্টা সেটা কিছুটা বুঝেছেন। তা সত্ত্বেও আমি জিনিসটাকে আরেকটু ক্লিয়ারলি বলার চেষ্টা করছি। 1 নম্বর, ভারতের তরফ থেকে ভারত যেটা আমাদের ভারতের বিদেশমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী যিনি কথাটা বলেছেন, ওনার কথাটা একেবারে ক্লিয়ার, জিনিসটা এর মধ্যে কোনো সংশয় নেই। দ্বিতীয়ত, যেটা আজকে বাংলাদেশের তরফ থেকে যে স্টেটমেন্টটা এসছে যে আমরা মানে যদি ভারত হয়তো দেবে না তার, এবং আমাদের সেটা মেনে নিয়ে থাকতে হবে, এরকম ভাবেই স্টেটমেন্টটা করা। তার মানেটা এটা যে কোথাও একটা ভালোভাবে তারা বুঝতে পেরেছে যে বৃথা চেষ্টা করে লাভ নেই। চেষ্টা একটা সময় অবধি জোর গলায় বলা হয়েছিল যে ভারত দিয়ে দাও আমাদের শেখ হাসিনাকে, এরকম করে বলা হয়েছিল। আজকে সেই গলাটা অনেক নীরব, অনেক চুপচাপ ভাবে জিনিসটা বলছে, কেন কথাটা একেবারে ক্লিয়ার। কেন এটা আন্তর্জাতিক আইন মতেও নয় এবং কোনোভাবে এটা হয় না যে যে কাউকেই আমি চাই, আমাদের দেশের লোক হলে অন্য দেশে গিয়ে বসে আছে বলে আমি যে কাউকে উঠিয়ে আনতে পারবো, সেটা সম্ভব নয়। সুতরাং সেটার জন্য অনেকগুলো পরিস্থিতি, অনেকগুলো ধরনের, অনেক আইনগত ভাবে অনেক কিছু আছে, অত সহজ নয়, এবং এটা আইনগত ভাবেও হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং উনি যেটা বলেছেন একেবারে ঠিক, তবে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে পথে ফেরো। আমি এই দুটো শব্দ বলবো, পথে ফেরো। পথে ফেরো এই জন্য বলবো তাদেরকে, যারা ইউনিস এবং ইউনিসের টিমের যারা আছে, যে আস্তে আস্তে মাথাটায় ঢুকছে যে যতই খালি মাঠে বল নিয়ে দৌড়ো, যখন অপোজিশন টিম নামবে না, অত সহজে গোল করা যায় না। বলা এক, করা আরেক, অত সহজে হয় না। সুতরাং আমার এইটুকু আমি বলতে পারবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু একটু করে হলেও জিনিসটা তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এবং জিনিসটা বুঝতে পেরেছে, ভালো হয়েছে এটা, যে অত সুন্দর করে, অত ইজি ভাবে কেউ কাউকে চাইলে পেতে পারে না, বিশেষ করে যখন এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথাটা হচ্ছে। সুতরাং সেই দিক দিয়ে আমার মনে হয় এটা কূটনৈতিক স্তরেও চেষ্টা করুক কি যে কোনোভাবেও কোনো লাভ হবে না, এটা বুঝতে পেরে গেছে। এটা দুটো যে জিনিস এটার থেকে আসবে, এক, দক্ষিণ এশিয়ার এই মুহূর্তের পরিস্থিতি যা কূটনৈতিক স্তরে, আমি খালি বলবো না, জিও পলিটিক্যাল স্তরে যদি আমরা দেখি, দক্ষিণ এশিয়ার এই মুহূর্তে যে অবস্থা, সেটাতে বাংলাদেশ এখন যেই টাইম বোমের উপরে দাঁড়িয়ে আছে, আমি টাইম বোম শব্দটা এই জন্য বলবো যে এই মুহূর্তে একটা টাইম বোমের উপর দাঁড়িয়ে আছে। এই টাইম বোমটা কবে ফাটবে কেউ জানে না, কেননা বোমটা তৈরি বাংলাদেশে, যারা দাঁড়িয়ে আছে তারাও বাংলাদেশি, যেখানে দাঁড়িয়ে আছে সেটাও বাংলাদেশ। সুতরাং এই টাইম বোমটা যেদিন ফাটবে, এটা কিন্তু হঠাৎ হবে এবং এটা যে কোনো সময় হতে পারে। এটা কালকে, 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে হতে পারে। এবং এটা হচ্ছে পলিটিক্যাল টাইম বোম, যাকে বলে রাজনৈতিক টাইম বোম, আর এটা হবে জিও পলিটিক্যাল স্তর থেকে, এটা বাংলাদেশে হতে বাধ্য। কেননা পরিস্থিতিটা যেভাবে এগিয়েছে বিগত 17 মাসে, যেভাবে আমরা জিনিসটাকে এগোতে দেখেছি, আলটিমেটলি গিয়ে রেজাল্ট কিন্তু এটাই হবে। একটু অপেক্ষা করলে সামনে চলে আসবে, এইটুকু আমি বলতে পারি। কিন্তু যতই পাকিস্তান চেষ্টা করুক, যতই যে দেশই তাদের হয়ে, বাংলাদেশের হয়ে চেষ্টা করুক, টার্কি করুক, পাকিস্তান করুক, যেই করুক, খেলা অত সহজ নয়। দাদা, বাংলাদেশের 2 দিন আগে একটা খবর খুব ভালোভাবেই প্রচার হয়েছিল যে ভারত সম্ভবত আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ইউনূসের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এই খবরটা যখন দিল, তারপরে মানে গত পরশুদিন আবার আরেকটা খবর আসলো, সেটা হচ্ছে ভারত থেকে 1,500 টন পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে সরকার 50টা কোম্পানিকে, প্রতিটা কোম্পানি 3 টন করে আনবে, এবং ভারত সরকারও সেই অনুমোদনে সাই দিয়েছে। তার কারণ হচ্ছে গত 1 সপ্তাহ ধরে
বাংলাদেশে পেঁয়াজের কেজি হয়ে গেছিল 180 টাকা। তো এর মধ্যে আমি তখনই বুঝলাম যে ভারত সরকার মানে হাঁ দেওয়ার কারণেই এরা বুঝাচ্ছে যে ভারত সরকার আসলে ডাক্তার ইউনূসের দিকে আছে। আসলে এটা কি সরকারের দিকে গেল নাকি বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে এই পেঁয়াজ আমদানির বা রপ্তানির ইয়েটা দিয়েছে? এটা কি একটু বলবেন কিনা? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। আমি মনে করি ভারত যা করেছে সেটা পুরোপুরি বাংলাদেশের জনগণের জন্য। কেন, এটাতে ইউনিসের কাছে হওয়া আর দূরে থাকার কোনো প্রশ্ন আসে না। কেননা এটা পুরোপুরি ভারত সরকার যেটা করেছে সেটা একটা বাংলাদেশের জনগণের দিক থেকে জিনিসটা যখন একটা পরিস্থিতি এরকম ক্রিয়েট হয়েছে, তো সেখানে সেইটুকু বাংলাদেশের জনগণকে যতটুকু পারা যায় হেল্প করাটা, এটা একটা নেইবার হিসেবে আমার মনে হয় এটা ডেফিনেটলি একটা ভালো সাইন। কিন্তু তার মানে এটা নয় যে আজকে যদি ইউনিসের জায়গায় এবিসিডি কেউ থাকতো তাহলেও ভারত সরকারের এই অ্যাকশনটা এটাই হতো, এবং এভাবেই ভালো যেরকম করে একটা হিউম্যানিস্ট সাইড থেকে আমরা যখন দেখি এই কূটনীতি তাকে আমরা মোটামুটি একটা হিউম্যান ডিপ্লোমেসি বলে বলি। আমার মনে হয় এটা যে কোনো সময় যে কেউ থাকুক, তাতে সরকারে কে আছে কেউ দেখতে যাচ্ছে না, এটা মানুষের জন্য করা, এবং আমার মনে হয় ডিসিশনটা একদমই ঠিক। কিন্তু এটা এখন বাংলাদেশের ভেতরের যারা আছে চরমপন্থী যাদেরকে আমি বলি, বিশেষ করে অ্যান্টি ভারত এবং যারা চরমপন্থী পুরো, তারা জিনিসটাকে অন্যভাবে দেখাবে। তারা এখানে স্পিন দেওয়ার চেষ্টা করবে, একটা স্পিন করার চেষ্টা করবে যে না, এটা ভারত অন্য কারণে হয়তো করছে, ভারতের উপরে প্রেসার পড়েছে বা কিছু, খেলাটাকে উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জন্যই আমি কথাটা আনলাম, এটা সম্পূর্ণ ভুরো। আগেই বলে দিলাম আমি, কারণ ইনফরমেশন ওয়ারফেয়ারের এই জিনিসটা হতে চলেছে, বাংলাদেশ থেকে এই জিনিসটা বেরোবে। আমি তার জন্য আগেই বলে দিলাম যে এই জিনিসটা বেরোলে এটা কতটা ইচ্ছাকৃত ভাবে মিথ্যে কথা বলা সেটা বেরোবে। এবং এটা ইউনিসের লোকের কথা আমি বলছি না, এখানে কিছু যেটা আমি বললাম, কিছু লোক আছে বাংলাদেশে যারা এই জিনিসটা এইভাবে সামনে দেখাবার চেষ্টা করবে। কিন্তু এইটুকু আমি স্পষ্ট করে দিতে চাই যে এই সম্পূর্ণ কার্যটা পুরোপুরি বাংলাদেশের জনগণের জন্য, জনগণের ভালোর জন্য। ধন্যবাদ দাদা। আমরা যখন বাংলাদেশে মৌলবাদের উত্থানের কথা বলি, যখন ইন্ডিয়ার কোনো গেস্ট, যেমন আপনিও এসেছেন আজকে, এরকম গেস্টরা যখন এসে বাংলাদেশে মৌলবাদের উত্থানের কথা বলে, তখন কমেন্টস আসে, অনেকে মা বোন তুলে গালাগালি করে, আমাকে ব্যক্তিগত আমাকে আক্রমণ করে, গেস্টকে তো করেই করে, আজকেও যেমন করছে। সেই জায়গায় আজকে একটা কথা আপনি হয়তো জানেন যে গত পরশুদিন পাকিস্তানের সবচেয়ে প্রচার বহুল পত্রিকা দ্য ডন, তারা ব্যানার হেডলাইনে আপনার নিউজ করেছে যে বাংলাদেশ হচ্ছে যে জঙ্গিবাদের পাইপলাইন। তারা প্রমাণ দিয়েছে বাংলাদেশি জঙ্গিরা পাকিস্তান গিয়েও পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে, বিভিন্ন কিছু। এই যে আপনারাও এতদিন বলেছেন যে বাংলাদেশের জঙ্গিবাদের ঘাঁটি আছে, আজকে পাকিস্তান স্বীকার করলো, বিষয়টাকে এখন আপনারা কিভাবে দেখছেন? দেখেন, এটা এখন যাকে বলে চোরের মন বোচকার দিকে, তো সেই দিক থেকে দেখতে হলে পাকিস্তান এখন বুঝতে পেরেছে যে খেলাটা অন্যদিকে হয়ে যাচ্ছে। কারণ যেখানে আমি খারাপটা করার চেষ্টা করব কারোর বিরুদ্ধে, এটা ওরা ভুলে গেছে যে খারাপটা কিন্তু নিজেদেরকেও সইতে হবে। ভারতের বিরুদ্ধে এত বছর ধরে এই জঙ্গিবাদ প্রেরণা নিয়ে জঙ্গিবাদ করে ভারতের বিরুদ্ধে আমাদের নর্দার্ন সাইড থেকে যা করেছে কাশ্মীরের দিক থেকে, আজকে পাকিস্তানের কি অবস্থা? পাকিস্তানের ভেতরে, তাদের দেশের ভেতরে তো একই অবস্থা, সেই তো চলছে। জঙ্গিরা তো ওখানেও নেমে গেছে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে। আগে ছিল, এক সময় তো ছিল না, অতটা অনেক কম ছিল, আজকে এখন হঠাৎ বেড়ে গেল। সুতরাং যেটা উৎপাদন হবে, 10টা বোম উৎপাদন করলে একটা বোম কিন্তু নিজের বাড়িতে ফাটতেই পারে। সুতরাং এইটুকু আমি বলে দিতে পারি যে পাকিস্তানের তরফ থেকে যেটা আজকে ডনে আপনি কথা বললেন, যেটা বেরিয়েছে, এটা আগেও আমি অনেক আগের থেকেই বলে আসছি যে এটাতে পুরোপুরি ভাবে বাংলাদেশ এখন একটা জঙ্গির আস্তানা, মানে হটবেড যেটাকে আমরা বলি একেবারে। সুতরাং মানে এটা কি করবে জানেন, এটা বাংলাদেশকেই কিন্তু নষ্ট করবে। মানে এটা কোনো অন্য দেশের কথা আমি এখানে আনছি না,
কারণ যেই দেশে এই জিনিসটাকে গড়া হচ্ছে, যেই দেশের ইন্টারিম কোট আনকোট ইন্টারিম সরকার যেই দেশের এই কাজটা করাচ্ছে, তারাও ততটাই দায়ী হবে। কেননা আলটিমেটলি গিয়ে লোকসানটা বাংলাদেশের জনতারই। কিন্তু জনতা সেটা একটা সময় অবধি কথা বলবে না, কিন্তু সময় একটা আসবে, সেই সময়টা কিন্তু তখন পাল্টানো যাবে না, কারণ তারা তখন বেঁকে বসবে, একটা সময় আসবে। সেটা আমি পলিটিক্যালি বলছি, আমি রাজনৈতিক দিক থেকে বলছি না, এটা একটা সাধারণ জনগণের একটা সাধারণ জীবনযাপনের কথা বলছি, সেই দিক দিয়ে। সুতরাং টেরোরিজম জিনিসটা, কারণ আমি অনেকদিন ধরে টেরোরিজম নিয়ে কাজ করছি পাকিস্তানে, আমি যেটা আপনাকে আগেও হয়তো বলবো, পাকিস্তানে আমি আন্ডার কভার গেছি, সুতরাং এদের আমি চিনি, এই টেররিস্টের পুরো নেটওয়ার্ক গুলো কিরকম করে কাজ করে না করে, এগুলো আমি মোটামুটি সাংবাদিক হিসেবে যে জিনিসটা আমার চোখের সামনে আমি দেখেছিলাম, আমি জানি এই জিনিস। সুতরাং একটা জিনিস বলতে পারি যে কখনো জঙ্গিবাদ, এই টেররিজম বা জঙ্গিবাদ, এগুলো কিন্তু কখনো কোনো দেশের জন্যই ভালো নয়। সুতরাং যেই দেশের বসেই কাজটা করা হচ্ছে, সেই দেশ কিন্তু সবচেয়ে বেশি এফেক্টটা সেই দেশের উপর পড়ে। যদিও তারা বলবে আমাদের দেশে তো কোনো কিছু নেই, আমাদের দেশে কেন বিরুদ্ধে কিছু করছি না, আমরা তো অন্য দেশের বিরুদ্ধে করছি, কিন্তু আলটিমেটলি সেটার একটা ফল আউট কিন্তু নিজেদের দেশকেও সইতে হবে। এইটুকু মানে আমার মনে হয় জিনিসটা একদম ক্লিয়ার, এবং পাকিস্তানের তরফ থেকে জিনিসটা বুঝতে পেরেছে ওরা, এবং কিছুটা এখন প্রেশার ট্যাকটিক্স কাজ করবে। এটা আন্তর্জাতিক স্তরে পুতিনের যে ভারতের ভিজিটটা হলো, তারপরের থেকে কিছু কিছু অঙ্ক কিন্তু আবার যেখানে প্লাস হওয়ার কথা সেখানে মাইনাস হচ্ছে, যেখানে মাইনাস হওয়ার কথা সেখানে প্লাস হচ্ছে। বিশেষ করে কূটনৈতিক স্তর থেকে ভারত, রাশিয়া, চায়না, এই তিনটে দেশ ছাড়া বাকি যেই যেই দেশ এই পুরো দক্ষিণ এশিয়ার এই ফ্রেটার মধ্যে ছিল, ইনক্লুডিং আমাদের কিছুটা অর্থে ইসরায়েলও আছে, অল্প হলেও তাদের ইন্টারেস্ট একটা আছে, কিন্তু বাকি সব দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় অঙ্কটা কিন্তু পাল্টাচ্ছে, এবং আস্তে করে অঙ্কটা কিন্তু এখন অনেকটা বলবো ঝুঁকে যাচ্ছে এই একটা আমি বলবো এটা কোনো অফিসিয়াল গঠবন্ধন নয়, কিন্তু আনঅফিসিয়াল একটা টুগেদার পার্ট একটা দেখা যাচ্ছে এটাতে। দাদা, এই ডিসেম্বর মাসটা বাংলাদেশের জন্য আমরা বাঙালিরা বিজয়ের মাস হিসাবে পালন করি। আপনার 54 বছর দেশ স্বাধীন হলো, প্রতি বছরই পালিত হয়েছে। গত বছর আমাদের দেশে যে বিজয় দিবসের যে প্যারেড হয়, আসলে এটা পৃথিবীর সব দেশে পালন করে, যার যখন যুদ্ধ করে, যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধ করে যারা করেছে, তারাও সেই দিন আপনার ভারতবর্ষ পালন করে আমি জানি। কিন্তু গত বছর, এই বছর, এই 2 বছর প্যারেড হচ্ছে না আমাদের। বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? মানে এই যে প্যারেড হচ্ছে না, এটাকে আমরা কি জঙ্গিবাদের দিকে চলে যাচ্ছি সেই কারণে, নাকি এখন যারা আছে তারা স্বীকার করতে চাইছে না যে আমাদের কোনো বিজয় রচিত হয়েছিল? কারণ তারা বেসিক্যালি এখন এটা চেষ্টা করছে যে 1971-এর আগের সময় নিয়ে যেতে, এবং 1971 বলে কিছু ছিল, এই জিনিসটা তাদের মানে কাগজ কলমে থাকে না, সুতরাং তারা এটাকে মানে না, এটাই তাদের মনোবৃত্তি। আজকে আমাকে আপনি যেরকম বলছিলেন কয়েকজন মানে লিখছে, আমাকে গালি দিয়ে লিখছে, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে পারি যে আপনারা খুব বেশি গালি দিতে পারেন, কিছু কথা লিখে বলতে পারেন, কিন্তু আপনারা ইতিহাসও বদলাতে পারবেন না, ভূগোলও বদলাতে পারবেন না, আর ভবিষ্যৎ তো কিছুতেই বদলাতে পারবেন না। আমাকে গালি দিয়ে কোনো লাভ নেই। একটা জিনিস আমি এখানে বলবো যে এখন এই মুহূর্তে যা স্থিতি, যেটা আপনি বললেন, সেই দিক থেকে দেখতে হলে খেলাটা কিন্তু অনেকটা পাল্টাচ্ছে, এবং খুব তাড়াতাড়ি, যেটা আপনিও বললেন কিছুক্ষণ আগে, যে খুব ফাস্ট মুভ করছে। কারণ এটাতে আমি দেখুন, আমি খুব স্ট্রেট কথা বলি, অত আমি ঘুরিয়ে পেঁচিয়ে কূটনৈতিক দিক থেকে কথা বলা পছন্দ করি না। কূটনৈতিক কথাগুলো যারা কূটনীতি করে তাদের বলাটাই বাহুল্য, ভালো। আমার পক্ষে আমি কথাটা স্ট্রেট ফরওয়ার্ড একদম ক্লিয়ারলি বলি। সুতরাং এই মুহূর্তের জিওপলিটিক্যাল যেটা স্থিতি, সেই দিক দিয়ে দেখতে গেলে দক্ষিণ এশিয়াতে
অনেকগুলো কিন্তু খেলা পাল্টানো শুরু হয়ে গেছে। সেগুলো চোখের সামনে এক্ষুনি হয়তো ছোট ছোট স্তরে দেখতে পাবেন, কিন্তু বড় স্তরে এগুলো ফুটে উঠবে। যেদিন বড় স্তরে ফুটে উঠবে না, ইউনিসের বা দিকেও কেউ থাকবে না, ইউনিসের ডান দিকেও কেউ থাকবে না, মিলিয়ে নেবেন। এটাতে কোনো আমি কারোর বিরুদ্ধে কিছু বলছি না, আমি জাস্ট একটা কি হতে চলেছে সেই জিনিসটা বলে দিলাম। দাদা, আজ থেকে 4 মাস আগে প্রথমে মানে হঠাৎ একদিন সকালবেলা আমি যখন টিভি অন করলাম, তখন ধরেন আপনার ফ্রান্সের সময় সকাল 7:30, ভোর 7:30। ঘুম থেকে উঠে জাস্ট দাঁত ব্রাশ করে এসে আমি চা খাওয়ার আগে একটু টিভি দিলাম, দেখি ফ্রেঞ্চ 24, আমাদের ফ্রেঞ্চ চ্যানেল। ওখানে আমরা দেখলাম যে হঠাৎ করে বলছে যে আগামী 2026-এর মার্চ মাসের ভেতরে ফ্রান্সের যত হাসপাতাল আছে সবগুলোকে সর্বোচ্চ এফোর্ট দিতে হবে, মার্চ মাসের জন্য প্রস্তুত থাকতে হবে, প্রচুর আহত রোগীর চিকিৎসা করতে হতে পারে। এই হেডলাইনটা ছিল। এরপরে গোল টেবিল বৈঠক বসছিল, সবাই মানে ভাষা ভাষা কথা ছিল যে যুদ্ধ কি, মানে আসলে বোঝা যাচ্ছিল কি কোথায় কি যুদ্ধ, কেউ তো আসলে বুঝছে না, এখনো বোঝা যাচ্ছে না। গতকাল রাতের যে নিউজ সেটা হচ্ছে যে আপনার ডোনাল্ড ট্রাম্প 2027-এ ন্যাটো থেকে উইথড্র করে নিচ্ছে, আমেরিকান ফোর্স উইথড্র করে নিবে, এবং বলা হচ্ছে যেখানে যেই সব মিসাইল আছে বা যা কিছু আছে এটা ইউরোপ তাদের নিজ দায়িত্বে নিতে হবে। তবে তারা আর 1 পয়সা খরচ করতে রাজি নেই। আমেরিকা পৃথিবীর কোথাও নিরাপত্তা দেওয়ার জন্য 1 পয়সা খরচ করতে রাজি নেই। সেই দিকে আবার দেখেন গত 4 দিন আগে পুতিন গেল ভারতে। ভারত, ইন্ডিয়া এবং রাশিয়া দুটাই সমান ইকোনমি শক্তি, এখন তাদের মধ্যে একটা চুক্তি হলো, যেহেতু আমেরিকা ফার্স্ট ইকোনমি শক্তি, সেকেন্ড চায়না, থার্ড কিন্তু এখনো ইন্ডিয়া, তাদের মধ্যে চুক্তি হলো। এখন এইদিকে চুক্তি, এদিকে ন্যাটো থেকে চলে যাচ্ছে আপনার আমেরিকা, তারা তাদের অর্থনীতিকে ইয়ে করতে। সেই অবস্থায় আমেরিকার কি সেই সক্ষমতা আছে বা হবে যে বাংলাদেশ, এই পাকিস্তান এদের নিয়ে মাথা ঘামানো, এইখানে আবার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার মতো, বা সেগুলো করবে কিনা এখন এই আমি এটা খুব ভালো প্রশ্ন করলেন। আমি এটার উত্তর একটা ভাবেই দেব যে বাংলাদেশে যারা কিছুদিন আগে, কয়েক মাস আগে বাংলাদেশের ভেতরে বসে যারা লাফাচ্ছিল, এটার মধ্যে বাংলাদেশ সেনাকেও মানে সেনাদেরও বলছি কথা, যারা খুব লাফাচ্ছিল ইউএস থেকে নানা ধরনের ট্রেনিং এবং নানা ধরনের আমরা আর্মি ট্রেনিং পাচ্ছি, এই পাচ্ছি ওই পাচ্ছি, অনেক কিছু ইউএস তো অনেক কিছু করেছে। আমি এইটুকু আপনাদের খালি এইটুকু বলে দিলাম যে এই যে এতদিনের সব ট্রেনিং প্রোগ্রাম যেগুলো হলো বিভিন্ন জায়গায় বাংলাদেশের, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল এবং তার আশেপাশে এলাকাগুলো, যেগুলো ওগুলো আমার কাছে সব ডিটেলসও আছে, কিন্তু আমি এইটুকু আপনাকে বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পজিশন আজ থেকে 3-4 মাস আগে ইউনিস যেটা চিন্তা করেছিল হবে, সেটা কিন্তু এখন নেই। তারা সম্মুখে ইয়েস নো করে কিছু কথা বলবে না, কিন্তু কিছু কার্যকলাপে এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, আরো চলবে। আপনি যে লাইনটায় কথাটা বললেন আমি সম্পূর্ণভাবে সেটা এগ্রি করি, এবং আমার মনে হয় সেই দিকেই এগোচ্ছে। কারণ এরা এখন নিজেদেরকে গোটাবার চেষ্টা করছে। আমেরিকান ইকোনমির দিকে যদি আমি দেখি, আপনি নিশ্চয়ই জানেন আমেরিকান ইকোনমির সাইড থেকে যদি দেখা যায়, এদেরকে এখন যেন তেন প্রকারেণ নিজেদেরকে প্রথমে সামলাতে হবে ভালোভাবে, তারপরে বাইরের দিকে যা দেখার দেখবে। এরা এখন মানে এটা যদি আজকে আমেরিকার পাশের দেশ হতো, কথার কথা, মেক্সিকোর কোনো কাজ নেই এখানে, বা আমি কানাডার কথা এখানে আনছি না, কিন্তু এত দূরের একটা দুটো দেশ বা 3টে দেশ হোয়াটএভার, সেই দেশগুলোর ভিতরে আজকে আমি কোথায় কোন কে কোথায় কি থাকবে, তার থেকে বড় কাজ আমার দেশের ইকোনমিটা ঠিক করা, আমার দেশ আরেকটু বেটার করা, এবং আমার দেশের ইন্টারেস্টটা আগে রাখা ভেতরের দিক দিয়ে। সো আমি বলবো আমেরিকা এখন ইনওয়ার্ড হয়ে গেছে, যার জন্য
এই স্টেপ যেটা ট্রাম্প নিয়েছে সেটা উনি মানে যে জিনিস যেভাবে এগোচ্ছে সেই দিকেই যাচ্ছে, এবং ইউরোপ কিন্তু একটা পার্টের পরের থেকে দেখবেন একটু একলা একলা ফিল করা শুরু করে দেবে। কেননা পুরো গ্লোবাল, যদি আমরা গ্লোবালি জিনিসটা দেখি, তাহলে কিন্তু আমরা ইউনাইটেড নেশনস এর কথা এত বড় করে বলি, কিন্তু দেখবেন মানে খুব বেশি দিন নেই, কাছের ভবিষ্যতেই দেখবেন, আমি খুব বেশি দিন বলতে কয়েক বছরের কথা ডেফিনেটলি বলবো, কিন্তু দেখবেন আমাদের এই জীবনকালের মধ্যেই এইটুকু বলতে পারি যে মানে পুরো বিশ্বে রিজিনাল ভাবে, যেটা আমরা আজকে ইউএন বলে বলি, সেটার থেকে বেশি কার্যকর হবে যে এমন এমন গঠবন্ধন গুলো যেগুলো রিজিনালি কাজ করবে, সেগুলোই কিন্তু চলবে। সুতরাং ওই দিকে এগোচ্ছে, যার জন্য এখন খেলাটা পাল্টাচ্ছে। সেই দিক থেকে যদি আমি এখন বাংলাদেশের ব্যাপারটা নিয়ে আসি, তাহলে এইটুকু বলতে পারি যে আস্তে আস্তে যাদের যাদের যেই দেশগুলোর থেকে ইউনিস ভাবছিল সাপোর্টটা পাবে, এবং তারা একটা দুটো দেশ থেকে পেয়ে হচ্ছে, তারা কিন্তু ম্যাক্সিমাম দেশ কিন্তু এখন পেছন দিকে চলে যাচ্ছে। কারণ তারা দেখছে আমরা ওখানে ঢুকে কি করব, আমরা তো মানে একবার এটা হচ্ছে, দুবার এক বছরের মধ্যে খেলা পাল্টে যাচ্ছে ওই দেশে, আমরা কোন দিকে যাব? কারণ বিগত সেপ্টেম্বর অক্টোবর মাসে যে দেশগুলো ইউনিসের পক্ষে ছিল, আজকে তারা তো কথা বলছে না কিছু, তারা তো নেই। কোথায় হারিয়ে গেল? এই জন্যই হারিয়ে গেল কারণ তারা বুঝতে পেরেছে যে কি হচ্ছে দেশে। তো ওইরকম ভাবে একটা দেশের অভ্যন্তরীণ জায়গায় ভালো খারাপের পরিস্থিতি এরকম করে বলা যায় না, যতক্ষণ না কোনো একটা জিওপলিটিক্যাল স্তর থেকে ইন্টারেস্ট থাকে। সো ওই দিক থেকে দেখতে হলে আমি বলবো আন্তর্জাতিক স্তরে যেই সাপোর্টটা ইউনিসের কাছে ছিল, ইউএস ইনক্লুডেড, সেই সাপোর্টটা কিন্তু আস্তে আস্তে হওয়া শুরু হয়ে গেছে। দাদা, আপনার জাস্ট কয়েকদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইন্ডিয়াতে এসেছেন, সফর করে গিয়েছেন, সেখানে অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। এর মধ্যে একটা কথা যেটা আমাদের বাংলাদেশে খুব প্রচার হয়েছে, সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে, মানে সোশ্যাল মিডিয়াতে, যে কেউ কেউ বলছেন শেখ হাসিনার সাথে ওনার দেখা হয়েছে, কেউ কেউ বলছে কথা হয়েছে, মানে শেখ হাসিনার আসলে বিষয়টা কি, যে দেখা হয়েছে বা কথা হয়েছে এরকম আপনি কি জানেন? কারণ আমার যা জানি তাতে আপনি অনেক ইন্টেলিজেন্স রিপোর্ট আপনার কাছে আসে, আপনি জানেন, তো আসলে কোন আসলে কথা হয়েছে বা দেখা হয়েছে এমন কি কিছু আছে, বা এমন কিছু? এটা ভালো, মানে প্রশ্নটা খুব মজার প্রশ্ন। এটা উত্তরটা আমি একটা ভাবেই দিতে পারি। আমার মনে হয় এক লাইনে আমি উত্তরটা দেবো, এর বেশি কম কিছু বলবো না। পুতিনও ছিলেন দিল্লির আকাশে নিচে, মানে দিল্লি শহরের ভেতরে, এবং ম্যাডাম শেখ হাসিনা ম্যাডামও ভারতের মধ্যেই আছেন, সেম সানের নিচে। তারপরে 2+2 4+4 8 ওগুলো আমি আর যেতে চাই না, আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এর বেশি আমি কিছু বলবো না, তবে এইটুকু বলতে পারি যে যা হচ্ছে বাংলাদেশের ভালোর জন্য হচ্ছে। আমি বাংলাদেশের জনতার কথা বলছি এখানে, আমি কোনো পলিটিক্যাল সাইড বা কোনো পলিটিক্যাল লিডার এদের কথা বলছি না, পিওর বাংলাদেশের জনগণের জন্য যেটা হচ্ছে ভালোর দিকে হচ্ছে। কিন্তু উনি দেখা করেছেন কি করেননি, কথা বলেছেন কি বলেননি, এর থেকে বেশি উত্তর আমি দিতে পারবো না। ধন্যবাদ দাদা। দাদা, আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, তবে এটা হচ্ছে যে আজকের একটা খবর, সেটা হচ্ছে যে আপনার বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি আজকে একটা সমাবেশ ছিল, সেটা হচ্ছে যে আপনার সাবেক সেনা কর্মকর্তাদেরকে নিয়ে একটা সমাবেশ ছিল, যেখানে আপনার তারেক জিয়া নিজেও জয়েন্ট হয়ে ভাষণ দিয়েছেন। সেইখানে উনি বলেছেন যে তারেক জিয়া দেশে আসার ক্ষেত্রে ভারতীয় কোনো হাত নেই, মানে ভারত বাধা না, যেটা এতদিন ধরে পত্রিকায় ছিল যে ওনার মা অসুস্থ, উনি দেশে আসতে পারছেন না, ভারতের বাধা আছে বা আমেরিকার বাধা আছে, এইসব কথা। কিন্তু আজকে ফখরুল ইসলাম আলমগীর উনি পরিষ্কার করে দিয়েছেন, না, ভারত এখানে কোনো বাধা নয়। আবার ওদিকে আপনার নরেন্দ্র মোদী
উনিও বলেছিলেন যে কোনো দরকার হলে, চিকিৎসার দরকার হলে সর্বোচ্চ সহযোগিতা করবে, সর্বোচ্চ সহযোগিতা করবে বলেছিলেন নরেন্দ্র মোদী 1 সপ্তাহ আগে। আজকে ওনারা বললেন যে ভারত বাধা নয়। বাধাটাকে বা আপনারা এই কথাটাকে কিভাবে নিচ্ছেন, তারেক জিয়ার এই কথাটাকে? দেখেন, মানে যেটা আপনি বললেন, আমি আবার বলবো, যেগুলো বাংলাদেশের মানুষের জন্য যে যে স্টেপ গুলো, যেটা আমি শুরুতেও আমাদের কথা হলো ওই পেঁয়াজ নিয়ে, তারপরে এখন হেলথ কেয়ার হতে পারে, নানা বিষয় আছে যেগুলো বাংলাদেশের জনতার জন্য, সেই সব দিক থেকে আমার মনে হয় ভারত যেটা করেছে বা বলছে সেটা একেবারেই ঠিক। রইল তারেক জিয়ার যেটা স্টেটমেন্ট, আমার মনে হয় দেখুন, এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক, দুই দেশের সম্পর্ক, 1 নম্বর। 2 নম্বর, আপনাকে এটাও বলে রাখি যে আমি এইটুকু বলতে পারবো খালি, যে বাংলাদেশের ভেতরে দুটি রাজনৈতিক দলের বিরুদ্ধে এই মুহূর্তে খুব বড় ধরনের মতভেদ তৈরি হয়ে গেছে, এবং এটা বিশ্বের নানা জায়গায় এটা খবর হিসেবেও বেরিয়ে গেছে। এবং এখন যা দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটি গ্রুপ বলছে, মানে একটি পার্টি বলছে যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার তো কোনো কথা নয়, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখা যায়। আরেকটি গ্রুপ বলছে না, ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের যতদিন না এই 1 2 3 4 5 6 কতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো যতদিন না ভারত মানবে ততদিন আমাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে না। তো এটা আমি বলছি না ভারতের জন্য এদের সম্পর্ক খারাপ হলো, কিন্তু এদের নিজস্ব অন্য কারণেও সম্পর্ক খারাপ হয়েছে। ইলেকশনটা ঘনিয়ে আসছে, তো এখন যদি অবশ্য ফেব্রুয়ারি মাসে হয়, সেটা এখনো আমি বলবো কোয়েশ্চেন মার্ক একটা ছোট করে হলেও আছে, হয়তো হয়েও যেতে পারে, তবে কিছু মাস পরে হয়তো হতে পারে। কিন্তু যখন ইলেকশনটা হবে তার আগে যেই পার্টিগুলো মাঠে আছে এই মুহূর্তে, তারা চেষ্টা করছে নানাভাবে। সুতরাং আমার মনে হয় যে এই যে নরম হওয়া সুর যেটাকে আমরা বলি, এটা যেরকম ভাবে খানিকটা আমরা দেখতে পাচ্ছি এখন, এটা কিন্তু আমার মনে হয় বিশেষ করে তারা বুঝতে পারছে যে মানে দিনের শেষে ভারত একটি নেবার, পাশের দেশ, তাদের সঙ্গে তাদের মতো একটা ফোর্সের এগেনস্টে, তাদের মতো একটা দেশের এগেনস্টে আমাদের সম্পর্ক খারাপ করে তো কোনো লাভ নেই। সুতরাং সেই দিক থেকে তারা একটা চেষ্টা আমার মনে হয় চালাচ্ছে, কারণ এই ধরনের স্টেটমেন্ট গুলো দিয়ে সেটাকে দেখায় যে নরম হওয়া, তারা সেটাই চেষ্টা করে যাচ্ছে, এইটুকু বলে আমি বলবো। এবং হয়তো কিছুটা স্টেপ হিসেবেও হয়তো আগে তাদের তরফ থেকে, বাংলাদেশের সেই পার্টির তরফ থেকে হয়তো দেখতেও পাওয়া যেতে পারে, জানি না, এগুলো তাদের ব্যাপার। দাদা, আপনি যেহেতু জিওপলিটিক্স নিয়ে কাজ করেন এবং বিভিন্ন দেশের রাজনৈতিক বিষয়গুলোকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করেন এবং বিশ্লেষণ করেন, সেই আঙ্গিকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত আগে তারা একসাথে ছিল, হঠাৎ করে এখন বিএনপি জামাতকে আক্রমণ করছে, জামাত বিএনপিকে আক্রমণ করছে। এর ভিতরে জামাতের আমির তিনি গিয়ে ইন্ডিয়াতে দোভাল সাহেবের সাথে দেখা করে এসেছেন, বিএনপিও যোগাযোগ করছেন ওনাদের সাথে, দুই গ্রুপই ইন্ডিয়াতে যায়, যোগাযোগ করে আসে। তার মধ্যে সালাউদ্দিন সাহেব তো অনেক বছর ছিলেনই ইন্ডিয়াতে। আর এখন বিএনপি নেতা তারেক জিয়া উনি বলছেন যে 1971 সালে তোমরা কি করেছিলে সেটা জনগণ জানে। এই সমস্ত ঘটনাগুলো ওদের এই ফাইটিং এ আপনার কি মনে হয় যে এইগুলোতে শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তনের জন্য একটা বিরাট ভূমিকা রাখতে পারে, বা এই তাদের মধ্যে এই বিভাজনটা? আমার মনে হয় সেটা যে আপনি যেদিকে বলছেন সেটা আমার মনে হয় হওয়ার সম্ভাবনাটা হতে পারে ডেফিনেটলি, বিকজ দেখুন যেভাবে একটা তাদের মধ্যে বিভাজন একটা তৈরি হয়ে গেছে নানা বিষয় নিয়ে, শুধু ভারত বিষয়টি নয়, অভ্যন্তরীণ কিছু বিষয়ও বাংলাদেশের আছে যেগুলো নিয়ে তাদের মধ্যে একটা বিরোধের সৃষ্টি হয়ে গেছে। এবং আমি বলবো সেই বিরোধটা, আর এটা আমার মনে হয় যে যদি কোনো একটা আমরা ডেমোক্রেসির কথা বলি, কারণ এই মুহূর্তে তো বাংলাদেশে ডেমোক্রেসি নেই, এই মুহূর্তে যে দেশ চালাচ্ছে তাকে আমি ডেমোক্রেট বলে বলবো না, তার সঙ্গে ডেমোক্রেসির কোনো সম্পর্ক নেই। সুতরাং একটা ডেমোক্রেসিতে যখন একটা ইলেকশন হয়, দুটো বা তিনটে বা চারটে পার্টি থাকলো,
সেখানে পাওয়ারে থাকবে, অপোজিশনে থাকবে, সেটা ন্যাচারাল থাকবে। কিন্তু এবং তাদের মধ্যে সেই মতভেদ একটা 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 ডিসকাশন, একটা মতভেদ সবসময় থাকা উচিত, তবে গিয়ে সেই ডেমোক্রেসিটা ভালোর দিকে যায়। সুতরাং সেদিক থেকে দেখতে হলে আমার মনে হয় কিছুটা হলেও এটা একটু পথটাকে মৃষণ করবে বাংলাদেশের আমি যদি সঠিকভাবে ডেমোক্রেসিতে ফেরানোর, এবং আমার মনে হয় যদি সেই দিকেই যদি এগোয় তাহলে খুব ভালোর দিকে এগোবে। এবং কিন্তু সেটার জন্য এখন অনেকগুলো স্টেপ নেওয়া দরকার, কেননা একটা জিনিস মাথায় রাখতে হবে যে সবকিছু করলাম, এদিকে বাংলাদেশের সবচেয়ে বড় পার্টি আওয়ামী লীগকে যদি আমরা না মানে প্রপারলি ইলেকশনে না আসতে দিই, সেটাও ঠিক নয়। যদি ইলেকশনই করেন ভালো করে, তাহলে প্রপারলি করেন, যেখানে পুরোপুরি আওয়ামী লীগ থাকলো, তাদের ফুল স্ট্রেংথ নিয়ে থাকলো, আপনারা আপনাদের ফুল স্ট্রেংথ নিয়ে থাকবেন, তারপরে যে জিতবে জিতবে। কিন্তু আপনারা যদি আগের থেকেই জিনিসটাকে সাইডে করে রাখেন, তাহলে তো সেটা তো সঠিক রকমের ডেমোক্রেসি বলা যায় না। সুতরাং আমার মনে হয় এখন কিছুটা এই স্টেপ গুলোতে যে জিনিসটা আজকের থেকে হয়তো এখন থেকে একটু ডিফিকাল্ট মনে হচ্ছিল, সেটা হয়তো কিছুটা মিশন হয়ে যাচ্ছে পথটা। আমি বলবো ভালোর দিকেই হয়তো যাচ্ছে ডেমোক্রেসির জন্য। দাদা, ইউরোপীয় ইউনিয়ন অলরেডি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন, ভারতও বলেছে ইনক্লুসিভ ইলেকশনের কথা, এছাড়া বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। তো যদি আপনার আওয়ামী লীগ বিহীন ইলেকশন হয়ে যায়, তাহলে ভারত, রাশিয়া বা এশিয়ার বাকি দেশগুলো যেগুলো আছে, এদের আসলে ইয়েটা কি হবে, মানে মতামতটা কি হবে, স্বীকৃতি দিবে কিনা এই ইলেকশনকে? আমার মতে দেখুন, আদৌ ইলেকশনটা আওয়ামী লীগ ছাড়া হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু কেননা যদি সত্যি তারা যারা এই মুহূর্তে আছে বাংলাদেশে, তারা যদি সত্যি ডেমোক্রেসি জিনিসটাকে চায় ফেরত, তাহলে বিনা আওয়ামী লীগে হবে না। কারণ আওয়ামী লীগ একটি বৃহৎ বড় পার্টি, এবং সেদিক থেকে দেখতে হলে তাদের পুরো ক্ষমতা নিয়ে তারা যেন ইলেকশনের মাঠে নামতে পারে। জেতা হারা পরের ব্যাপার, কিন্তু তারা ইলেকশনটা যেন প্রপারলি ফাইট করতে পারে, এবং সেটাতেই পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে যে জিতবে। সুতরাং সেই দিক থেকে রাশিয়া, ভারত বা অন্য কোনো দেশ যদি আওয়ামী লীগ বিহীন ইলেকশন হয়, তাহলে অন্য কোনো দেশ এটাতে কিছু বলবে নাকি? আমার মনে হয় বলার আগেই কিছু দিতে হবে। আমার মনে হয় না ওই স্টেজ অব্দি আসবে, কারণ ওই স্টেজ অব্দি যদি করায়, তাহলে সেটা কিন্তু সত্যির ডেমোক্রেসি বলে বলা যাবে না। কারণ একটা পার্টিকে আপনারা দাবিয়ে রাখলেন, দাবিয়ে রেখে সাইডলাইন করে আপনারা বাকি যে কটা পার্টি আছে তাদের দিয়ে ইলেকশন করবেন, এটা তো হয় না। না, যদি ইলেকশনই প্রপারলি করতে হয়, প্রপারলি মাঠে নামুন, মানে তারপরে যে জিতবে জিতবে। কারণ আওয়ামী লীগের একটা বৃহৎ জায়গা আছে, একটা এত বড় মানে এই মুহূর্তে যদি আমরা দেখি, মানে অনেক শতাংশ ভোট আওয়ামী লীগের তরফে যাবে। আমি তাই বলে অন্য কোনো পার্টিকে খারাপ বলছি না, বা ভালো, এখানে ভালো খারাপের কথা নয়। এখানে হচ্ছে যদি ডেমোক্রেসি চান, তাহলে ইউ হ্যাভ টু অ্যালাউ অল দ্য পলিটিক্যাল পার্টিস টু কন্টেস্ট ইকুয়ালি। সুতরাং সেই দিক থেকে আওয়ামী লীগকে কখনোই আলাদা করতে পারবেন না। যদি আলাদা করা হয়, দেন দ্যাট ইজ নট ইলেকশন, দ্যাটস নট ডেমোক্রেসি। সুতরাং ওই স্টেজ অব্দি আমার মনে হয় না, ভারত রাশিয়ার কথা এখানে আসে না, ওই স্টেজ অব্দি আমার মনে হয় না হবে। তবে হ্যাঁ, ওই স্টেজটা না আসার জন্য কিছু লোক বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে, এবং ওইখানটাই আমার মনে হয় কাজটা গন্ডগোল হচ্ছে। মানে পুরো ইস্যুটা কিন্তু আজ থেকে 8-9 মাস আগেই সলভ হয়ে যেত। প্রবলেমটা ওখানেই, কারণ কিছু লোক গদিতে বসে আছে, যারা আগের থেকে একটা প্রি নোশন আছে, এরা খারাপ, এরা ভালো, এরা খারাপ, এরা ভালো। কিন্তু ভালো খারাপের দায়িত্ব বা ভালো খারাপটা বলা আপনার বা আপনার মণ্ডলীর কোনো কাজ নয়। এটা দেশের জনগণ ঠিক করবে কারা ভালো কারা খারাপ, আপনি ঠিক করার কেউ নয়। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে ইলেকশনটা করালে প্রপারলি করান, এবং সেখানে দুধ কা দুধ পানি কা পানি যেটা আমরা হিন্দিতে বলি, সেটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের যথেষ্ট সাপোর্ট আছে, বাকিরাও মাঠে আছে, বাকি পার্টিরাও মাঠে আছে, কিন্তু বিনা আওয়ামী লীগকে দিলে কিন্তু আমার মনে হয় সেই এটা কিন্তু কোনো দেশই সেইভাবে মানবে না। মানে ইট উইল নট বি এন ইনক্লুসিভ ইলেকশন, কোনোভাবেও নয়।
এটার মধ্যে কোনো সংশয় নেই। আমার মনে হয় না ওই অবস্থায় যাবে, যদিও চেষ্টা হচ্ছে সেই দিকেই যাওয়ার, মানে চেষ্টা করছে বাংলাদেশের তরফ থেকে। দাদা, ফেব্রুয়ারিতে আমাদের এখানে সম্ভবত ইলেকশন দিচ্ছে, ফেব্রুয়ারিতে আগামীকাল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে। সেই দিকে আপনাদের পশ্চিমবঙ্গ সম্ভবত একটা ইলেকশন আছে আগামী 2-3 মাসের ভেতরে। এখন এখানে প্রশ্নটা হচ্ছে দাদা, এই যে আমাদের ফেব্রুয়ারির ইলেকশন এবং আমাদের বাংলাদেশের মৌলবাদের উত্থান, এটা ইন্ডিয়ান সিকিউরিটিতে কিভাবে প্রভাব ফেলে? ইন্ডিয়া বা অন্যান্য দেশের সিকিউরিটির জন্য কিভাবে প্রভাব, যদি আমাদের দেশে মৌলবাদের উত্থান হয়? দেখেন, এটা খুব ভালো প্রশ্ন। আমি দেখুন, এটাতে খালি মৌলবাদ তো আছেই, সবচেয়ে বড় যেটা এই জিনিসটা প্রডিউস করে সেটা হচ্ছে জঙ্গিবাদ। এবং আমাদের আসল যেটা, এটা খালি ভারত বলে নয়, এটা যে কোনো দেশ, জঙ্গিবাদের বিরুদ্ধে সবসময় সব দেশকে থাকতে হয়, থাকা উচিত। এবং যেই দেশ এগুলোকে সাপোর্ট করে, আমি যেটা আগেও বলেছি, জঙ্গিবাদ সেই দেশকেও ছাড়ে না। 1 নম্বর এক্সাম্পল পাকিস্তান। আর আমি বলে দিলাম, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে যেভাবে জঙ্গিবাদ চলছে, ভারতে ইলেকশনে কি হলো না হলো, ওই বাংলা প্রদেশে কে জিতলো না জিতলো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার পয়েন্ট হচ্ছে, এটাতে বাংলাদেশে যারা পাওয়ারে আসার চেষ্টা করছে এবং তাদের মধ্যে তারা যদি সন্ত্রাসবাদীদের পক্ষে হয়ে দাঁড়ায়, তাহলে তারা চেষ্টা করবে সন্ত্রাসবাদীদের কিছু না কিছু ভাবে, নানাভাবে ঠেলতে ভারতের দিকে বা ভারতের বিরুদ্ধে কাজ করতে, তাদের দেশ থেকে বসে। সেটা কিন্তু ভারত মেনে নেবে না, সেটা কখনোই কোনো দেশ মেনে নেবে না। সুতরাং এটা তো ভারত মেনেই নেবে না, এটা যে কোনো দেশই, কোনো দেশের কোনো পার্শ্ববর্তী দেশে যদি এই জিনিসটা হতে থাকে, তাহলে ভারত তো মেনে নেবে না। অপারেশন সিন্দুর ওয়াজ ওয়ান গুড এক্সাম্পল, পাকিস্তানে যেটা হয়েছে। আমি তাই বলে এটা বলছি না যে অপারেশন সিন্দুর বাংলাদেশে হবে, আমি এটা বলছি যে কেউই এটা সেইভাবে মেনে নেবে না, এটার বিরুদ্ধে তো কথা বলবি। সুতরাং যদি সুস্থ মস্তিষ্কের লোক হয় এরা, তাহলে আমার মনে হয় এমন কিছু দেশের মধ্যে, আপনাদের দেশের মধ্যে হতে দেবে না যেটা পার্শ্ববর্তী যে কোনো দেশের জন্য কোনো একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। সুতরাং এইটুকু আমার মনে হয় মাথায়, এইটুকু পড়াশোনা বোধহয় এরা করেছে। আশা করি বড় বড় ডিগ্রি নিয়ে আছে, তো আশা করি এইটুকু পড়াশোনা করেছে তারা। কিন্তু তাদের মাথায় এইটুকু গেছে যে তোমরা যদি মৌলবাদী হয়ে এই সন্ত্রাসবাদীদের আগাও, তাহলে জবাবটা এমন পাবে না, সন্ত্রাসবাদী তো সন্ত্রাসবাদী তো যাবেই, তোমরা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং ভুলেও এরকম কোন স্টেপ নেওয়ার কথা চিন্তা যেন হয় তারা। আমরাও চাই বাংলাদেশের সবাই ভালো থাকুক, জনগণ ভালো থাকুক, একটা ভালো সুসম্পর্ক থাকুক সবসময়, কিন্তু একে অপরের বিরুদ্ধে কাজ করে নয়, একে অপরের সাথে কাজ করে। এইভাবেই ভালোটা তৈরি হয়, যেরকম করে এত বছর ধরে চলছিল আমাদের আওয়ামী লীগের আন্ডারে। যেরকম করে যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল, সুন্দর সম্পর্ক একটা সবসময় ছিল। এবং বিগত 1 বছরের মধ্যে দেখলেন কি হলো। 1 বছর কি, 1 বছরের বেশি হয়ে গেল, 17-18 মাস হয়ে গেল। তো এখন জিনিসটা পরিষ্কার। আর এটার জন্য কিন্তু বাংলাদেশের জনগণ নয়, এটার জন্য জাস্ট হাতে গোনা কয়েকটি লোকের জন্য কিন্তু এটা দায়ী। দে ডিসাইড ফর দ্য কান্ট্রি, অ্যান্ড দ্যাট টু আনইলেক্টেড ফরম্যাট, ইলেকশনে নয়। তারা কোনো তাদেরকে মানুষ ইলেকশনে জয়ী করে আনেনি, তারা নিজেরা গদিতে বসেছে। তো তারা যা বলবে সেটাই যদি স্বর্ণাক্ষরে মানে জিনিসটাকে পালন করার চেষ্টা করা হয়, তাহলে কিছু লোক থাকবে যারা এটার বিরুদ্ধেও যাবে। এবং আশা করি ইলেকশনটা হয়ে গেলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের একটা প্রপার মানে গভর্নমেন্ট আসবে, যেটাকে সরকার বলে গণ্য করা যায়, সেরকম একটি সরকার আসবে। কারণ এটাকে তো আমি সরকার বলি না, এটা তো জাস্ট মানে উঠে আসা, চল রে গদিতে বসি, এরকম সরকার আর কি। এটা একটু বসে যাই, চালিয়ে দিই একটু, এবং এইভাবেই চলে। সো এখনের যে সরকারটা আছে, অভ্যন্তরীণ যাই বলুক, ইন্টারিম যাই বলুক, সে অ্যাডভাইজার রোল নিক কি যে রোলই নিক, ইটস আ কাইন্ড অফ আ গভর্নমেন্ট যেটাতে যেতে যেতে চল গিয়ে একটু বসি, তো ওইটুকু বসে আবার টাইম মতো আমরা বেরিয়ে যাবো না, মানে তারাও তখনও ওই বলে না,
পাওয়ারের একবার নেশা যখন এসে যায় কিছুতেই ছাড়তে ভীষণ ডিফিকাল্ট হয়, চকলেটের মতো। একবার দুবার একটু চকলেট খেলে ওই নেশা হয়ে গেলে তারপরেই বলবে এই চকলেট আছে। তো ওরকমই অবস্থা, পাওয়ারেরও ওই একই অবস্থা, সুতরাং ওইভাবেই থাকবে। কিন্তু আশা করি প্রপার সরকার হিসেবে একটা ইলেকশন হওয়ার পরে সরকারি স্তরে জিনিসটা যাবে এবং ভালোভাবে আমার মনে হয় সম্পর্কটা ভালোর দিকে ফিরিয়ে আনার যথাযথভাবে চেষ্টা করা হবে। এবং তার জন্য সর্বপ্রথম যেটা কাজ করা উচিত সেটা হচ্ছে আওয়ামী লীগকে ইলেকশনে ফাইট করতে দেওয়া, মানে ওপেনলি, এরকম নয় যে আওয়ামী লীগকে জাস্ট মানে দেখানোর জন্য ফাইট করতে দিলাম। আওয়ামী লীগের 10 জনের মধ্যে 8 জনকে আমি জেলের ভেতরে রাখলাম, 2 জনকে বাইরে রেখে বললাম তোমরাই আওয়ামী লীগ, তোমরাই ফাইট করো, এরকম নয়। যদি প্রপার ইলেকশন ফাইট করতে হয় তাহলে সম্পূর্ণ প্রপার রাজনৈতিক ছুট দিয়ে কাজ করতে হবে প্রপারলি। তারপরে যে জিতবে জিতবে, দেখা যাক। কারণ মানুষ জানে কারা জিতবে, কারণ মানুষ তাদেরই নেবে, এর মধ্যে কোনো সংশয় নেই। ধন্যবাদ দাদা। দাদা, আমাদেরকে এই মুহূর্তে শুধুমাত্র ইউটিউবের চ্যানেল থেকে 65,000 দর্শক দেখছে আমাদেরকে, আমাদের আলোচনা 65,000 দর্শক শুধুমাত্র ইউটিউবে দেখছে, ফেসবুক এবং অন্য আরো 2টি ইউটিউব চ্যানেল থেকেও দেখছে, এগুলা অন্যভাবে করা। আপনি অনেক সময় ব্যয় করে আমাদেরকে দিচ্ছেন এবং চরম ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন, যার কারণে ধন্যবাদ দাদা। আমি আপনাকে বেশিক্ষণ রাখবো না। আপনাকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এমনি বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জনে বলেছেন যে কোন কোন নেতা বলছে গাজবাতুল হিন্দ করব, কেউ কেউ বলেছেন 2 ঘন্টার ভিতরে দিল্লি দখল করব, অনেক রকম। কিন্তু গত 1 সপ্তাহ আগে রাওয়া ক্লাব, মানে যেটা বাংলাদেশে হচ্ছে যে আপনার এই সেনাবাহিনীর, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের যে ক্লাব, অফিসারদের ক্লাবের সভাপতি যিনি, উনি জামাতি ভাবধারার, উনি আমাদের স্বাধীনতা যুদ্ধের এগুলো বিশ্বাস করেন না, তিনি সরাসরি জনসমক্ষে বলেছেন যে ইন্ডিয়ার 7 সিস্টারকে যতক্ষণ পর্যন্ত টুকরো করে 7টা দেশ বানাতে না পারবো আমাদের বাংলাদেশের শান্তি নেই। এবং তিনি বলেছেন, আমি এই কথাটা গোপনে বলছি না, পাবলিকলি বলছি। এইগুলোকে কি ইন্ডিয়া কি সিকিউরিটি থ্রেট হিসাবে নিচ্ছে, নাকি জাস্ট এমনি পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিচ্ছে? তাহলে এগুলো পুরোপুরি এগুলো হচ্ছে মানে পাগলরাই এই ধরনের স্টেটমেন্ট দিতে পারে। কারণ মানে আমি যদি আজকে বলি আমি মার্সে গিয়ে একটা বাড়ি বানাবো, তাহলে তো এগুলো তো মানে আমাকেও লোক সেরকম হলে তখন পাগল বলবে না। সুতরাং যার কথা বলছেন তিনি, আমি দেখেছি সেটা, এবং আমি এইটুকুই বললাম যে উনি যতই যা বলার চেষ্টা করুক, ভারতের এই যে শব্দটা ইউজ করেছে যে ভারতের 7 সিস্টার্সকে ভেঙে দেব, আই এম সরি, উনি যদি বাংলাদেশ থেকে বেরোন, ওনার আমি 8টা পিস করে দেব, একদম পাবলিকলি বলছি। বাংলাদেশ থেকে যদি উনি বেরোন এরপরে, হিজ বডি উইল বি কাট ইনটু 8 পিসেস। আমি বললাম এটা, ও 7টা স্টেটের কথা বলছে, তো ওর নিজের বডির 8টা টুকরো করবো আমি, ওপেন থ্রেট। পারলে ওনার কাছে যেন এটা যায়, আই এম গিভিং অ্যান ওপেন থ্রেট টু দ্যাট গাই। এই সেনা অফিসারের কথা শোনার পরে আমি আসলে চিন্তা করেছিলাম যে ইন্ডিয়ান কোন সেনা অফিসার পাওয়া যায় কিনা, ভারতীয় কোন সেনা অফিসার পাওয়া যায় কিনা অবসরপ্রাপ্ত, যে এই অবসরপ্রাপ্ত সেনা প্রধানকে আরেক অবসরপ্রাপ্ত সেনা প্রধান কোনো বুদ্ধি দিতে পারেন কিনা, বা ধরেন একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসার তিনি এরকম কথা আসলে বলতে পারেন কিনা আরেকটা দেশের বিরুদ্ধে। ইন্টারন্যাশনাল অন্য কোনো দেশে আমরা এটা দেখি নেই, এভাবে দেখিনি আমরা এই ধরনের কথাবার্তা। এরপর উনি কি কেন বললেন, সরকারও কেন চুপ, কেন মানা করছেন না, এটা আসলে একটা চিন্তার বিষয়। দাদা, আমার শেষ যেই প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি ইলেকশন হয়, যদি বলছি আমি, যদি ইলেকশন হয়, সেই ইলেকশন XYZ যেই আসবে আসুক ক্ষমতায়, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক কি এখন যে তলানীতি আছে তার চেয়ে কি উপরে যাবে, বা ইন্ডিয়ার সাথে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে কিনা? ভালো প্রশ্ন। আমার মনে হয়, দেখুন আমি পরিষ্কার বলে দিই, যদি আওয়ামী লীগকে প্রপারলি ইলেকশনে ফাইট করতে দেওয়া হয় এবং আওয়ামী লীগ যদি পাওয়ারে ফেরে আবার,
যেটা ফেরার চান্স খুব বেশি। আমার মনে হয় যে দুই দেশের মধ্যে রিলেশন আজ থেকে 17-18 মাস আগে যেরকম ছিল সেরকমই আবার হয়ে যাবে, ভালোই খুব সুন্দর রিলেশন থাকবে, নো ডাউট। এবার অন্য কোনো দল যদি আসে বাই চান্স, যদি আওয়ামী লীগকে ফাইট করতে না দেওয়া হয়, তাহলে অন্য কোনো দল আসার চেষ্টা করবে, মানে ন্যাচারালি তখন এ বি সি যেই থাকবে তারাই, তাদের মধ্যে কেউ আসবে। তবে একটা জিনিস এখানে এইটুকু বলবো, তাদের সঙ্গে সম্পর্কটা এখনের থেকে ডেফিনেটলি একটু বেটার হবে, কিন্তু ওই সম্পর্কটা করতে অনেক সময় লাগবে। কেননা এখনের যা সম্পর্ক, যেই তলানিতে নেমে গেছে, এটা কিছুটা হলেও একটু হলেও এখন আস্তে আস্তে উপরে আসছে, অল্প অল্প। কিন্তু এই যে এই ধরনের স্টেটমেন্ট বা ইউনিসেফ সেই ম্যাপ দেখানো, এই জিনিসগুলো সাধারণ মানুষের মনে খুব বিক্ষোভ আনে। সেই দেশের বিরুদ্ধেই, যেই দেশের কথা আজ থেকে 2 বছর আগে লোকে খুব ভালোভাবে নিত। কেননা এই ধরনের স্টেটমেন্ট যেগুলো করা হয়, এগুলো জেনে বুঝে করা হয়। আমি কি রিয়াকশন দিলাম সেটাতে যাবেন না। এই স্টেটমেন্ট গুলো পুরোপুরি একটা ইনফরমেশন ওয়ার হিসেবে ইউজ হচ্ছে। ইউনুস চায় যে ভারতের তরফ থেকে কিছু একটা হোক, ভারত যদি কিছু করে আমাদের বিরুদ্ধে, তাহলে আমরা ওটাকে নিয়ে আন্তর্জাতিক স্তরে ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবো। খেলাটা বুঝলেন? ওইভাবেই এই ফরমাল আর্মি অফিসারের কথা যেটা বলছেন আপনি, এরা সেই খেলাগুলোরই এক একটা দাবার গুটি, এদেরকে দিয়ে বলানো হচ্ছে মাঝে মাঝে। এগুলো কেন? যাতে আমি যে রিয়াকশন দিলাম সেই ধরনেরই রিয়াকশন যদি ভারতের সরকারের তরফ থেকে আসে। ভারত সরকার রিয়াকশন দেবে না, এগুলো ভারতের কিচ্ছু যায় আসে না। কেউ সরকারের তরফে এটা কোনো এই জিনিসের কোনো, মানে আমরা এগুলোকে প্রাধান্য দিই না, কারণ এগুলো মানে ছেলে মানুষই জিনিস, এগুলো বাচ্চারা করে। তো এই জিনিসগুলোর কোনো মূল্য নেই, এগুলো ইচ্ছে করে করা যাতে টেম্পারেচারটা বেড়ে যাক। কিন্তু এগুলো মানে পুরো মূর্খামির কাজ। আমি নিজে ইনফরমেশন ওয়ারফেয়ারের লোক, এগুলো করে আরো মূর্খামি কাজ করা। যখন সম্পর্কটা একটু একটু করে ভালোর দিকে এগোনো যেতে পারা যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, সেখানে এগুলো বলে তো আরো অবস্থা খারাপ, তাহলে আর কি লাভ হলো? সুতরাং এটাই আমার মনে হয়, সব দিক থেকে দেখতে গেলে ইলেকশনটা হয়ে গেলে ভারতের সঙ্গে আমার মনে হচ্ছে প্রথমত যে আওয়ামী লীগই আসবে। কারণ ইলেকশনটা যদি আওয়ামী লীগকে প্রপারলি ফাইট করতে দেওয়া হয়, আমি এই জন্য বলছি না কি আমি কোনো আওয়ামী লীগের সাপোর্টার নই, আমি ভারতীয় মানুষ, কিন্তু আমি এইটুকু বলছি, যতটুকু আমি আওয়ামী লীগকে দেখেছি, যতটুকু আপনাদের দেশে মানুষের সঙ্গে কথা বলেছি, যতটুকু আমি আপনাদের দেশে যেরকম আমি আমেজ পেয়েছি অ্যাজ আ ভিজিটার, এবং যতটুকু যা দেখেছি এত বছর ধরে, আমি এইটুকু বলতে পারি, যদি তারা আসে এবং আসার সম্ভাবনা প্রচুর, যদি প্রপারলি ইলেকশন হয়, তাহলে কিন্তু সম্পর্ক আবার সেই ভালো স্তরেই চলে আসবে ভারত আর বাংলাদেশের মধ্যে যেরকম ছিল। এটাই দাদা আমি একটা কমেন্টস দেখাচ্ছি, মুস্তাফিজুর রহমান 8496, উনি এতক্ষণ অনেক গালাগালি করেছেন আমাদের দুজনকেই। তো ওনার সর্বশেষ যে কমেন্ট সেটা উনি বলেছেন, উই ডোন্ট ওয়ান্ট গুড রিলেশন উইথ ইন্ডিয়া। মানে উনি বা ওনার মতাদর্শের যারা আছেন তারা ভারতের সাথে কোনো গুড রিলেশন চায় না। তাহলে গুড রিলেশন না চাইলে তো আপনার ভারত থেকে আমাদের এই পেঁয়াজ আনার দরকার ছিল না। নো গুড রিলেশন, এই পেঁয়াজ আনার দরকার নেই। ভারতীয় চ্যানেলগুলো সম্ভবত এই সরকার চাইলে সব ব্যান করে দিতে পারে, চলবে না বাংলাদেশে। এবং এই মুহূর্তে যেমন আগে আমরা একসময় তুলো আনতাম ইন্ডিয়া থেকে, কাপড় বানানোর যে তুলো, এটা ইন্ডিয়া থেকে নিতাম আমরা, এখন এটা সম্ভবত ব্রাজিল থেকে আনা হচ্ছে, কস্ট অনেক বেশি পড়ছে।